সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি শুরু করতে চললাম আজকের ক্লাস। আজকে আমরা করব এসএলএসটি নবম দশম পদার্থবিদ্যার জন্য এমসিকিউ প্র্যাকটিস সেশনের ক্লাস। এটা আমাদের প্রথম এমসিকিউ প্র্যাকটিস সেশনের ক্লাস। আমরা আমাদের থিওরি সেকশনে যতটা কমপ্লিট করা হয়েছে সেখান থেকেই আজকে এমসিকিউগুলো করব। আজকে আমরা করছি আমাদের যে পদার্থবিদ্যার জন্য তপতি পাবলিকেশনের বইটি আছে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন, একটি পাখি প্রথমে উত্তর দিকে 4 মিটার যায় 2 সেকেন্ডে, তারপরে 1 সেকেন্ডে পশ্চিম দিকে 2 মিটার গেলে পাখিটির গড় দ্রুতি কত হবে? আচ্ছা, এখানে আমাদের দ্রুতি নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো। কোশ্চেন নম্বর 1, তাহলে কি বলা হলো? একটি পাখি প্রথমে উত্তর দিকে যায় 4 মিটার। আমাদের যে ডাইরেকশনগুলো, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট কমন। তাহলে পাখিটি প্রথমে উত্তর দিকে গেল, এরপরে পশ্চিম দিকে গেল, এখানে গেল 4 মিটার, এখানে গেল 2 মিটার। তাহলে এর টোটাল দূরত্ব কত সে অতিক্রম করলো? তাহলে লিখব যে পাখিটি মোট দূরত্ব কত অতিক্রম করলো? 4 + 2 = 6 মিটার। পাখিটি মোট দূরত্ব অতিক্রম করেছে 6 মিটার, এবং এতে তার সময় লেগেছে কত? এতে তার সময় লাগলো 2 + 1 সেকেন্ড = 3 সেকেন্ড। তার সময় লাগলো 3 সেকেন্ড কমন। আমাদের বের করতে বলেছে দ্রুতি। অতএব পাখিটির গড় দ্রুতি 6। আমরা জানি গড় দ্রুতি কী হয়? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? এখানে 6, সময় কত? 3 মিটার পার সেকেন্ড, তাহলে হবে 2.0 মিটার পার সেকেন্ড। এটা আমাদের দেওয়া আছে অপশান এতে। ওকে, এরপরে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 2। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তুর 10 সেকেন্ডে ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে তার চূড়ান্ত বেগ কত? আচ্ছা, স্থির অবস্থা অর্থাৎ বস্তুটির যে প্রাথমিক বেগ, তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রাথমিক বেগ u = 0, যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। সময় কত? টি কত? টি দেওয়া হয়েছে আমাদের 10 সেকেন্ড। আর ত্বরণ এ বলা হয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে আমাদের চূড়ান্ত বেগ, তাহলে আমরা গতির যে রাশিমালাগুলো পড়েছি সেগুলো এখানে অ্যাপ্লাই করে এই অঙ্কটির সমাধান করব কমন। তো আমরা জানি v = কী হয়? u + at। আমাদের চূড়ান্ত বেগ ভিটাই নির্ণয় করতে বলেছে। u এখানে কত? 0, a কত? 5, t কত? 10। তাহলে উত্তর হলো 50 মিটার পার সেকেন্ড। এটা আছে আমাদের অপশান ডিতে, অপশান ডি। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। বলা হলো নিচের কোন লেখচিত্রটি স্থির অবস্থা থেকে সমত্বরণে গতিশীল বস্তুর গতির অবস্থাকে প্রকাশ করে? আচ্ছা, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে এবং সমত্বরণে গতিশীল, অর্থাৎ সরণ সময় অথবা দ্রুতি সময়ের লেখচিত্র আমাদের প্রকাশ করতে বলেছে। 4টা অপশান দেওয়া আছে, তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। যখন আমাদের কণাটা সমত্বরণে গতিশীল হবে। কোশ্চেন নম্বর 3, প্রথম অপশানে দেওয়া আছে এটা হলো আমাদের সময়, এটা হলো সরণ। দ্বিতীয় অপশানেও দেওয়া আছে এটা হলো সরণ, এটা হলো সময়। আচ্ছা, আর কি করা হয়েছে যে প্রথম অপশানে এটা হলো লেখচিত্র, দ্বিতীয় অপশানে এটা হলো লেখচিত্র।
বলা হয়েছে বস্তুটা কি সমত্বরণে গতিশীল। আমাদের যে বস্তুটা ছিল সমত্বরণে গতিশীল। বস্তুটি কিভাবে গতিশীল? সমত্বরণে। বস্তুটি সমত্বরণে গতিশীল, অর্থাৎ বস্তুটা সময়ের সঙ্গে বেগ বৃদ্ধি পাবে। বস্তুটির বেগ সময়ের সঙ্গে বৃদ্ধি পাবে। বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সে প্রত্যেক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, যে সরণ ঘটাবে, তার মানও বৃদ্ধি পাবে, তাই না? প্রথম সেকেন্ডে আমরা ধরলাম যে বস্তুটা 2 মিটার যায়, তাহলে দ্বিতীয় সেকেন্ডে সে 4 মিটার যাবে, তৃতীয় সেকেন্ডে সে 8 মিটার যাবে। এরকম করে সে প্রত্যেক সেকেন্ডে তার যে দূরত্ব অতিক্রম করবে সেটা বৃদ্ধি পাবে। কেমন? তাহলে এটা সময়ের সঙ্গে সরণের মান সবসময় একই আছে, এটা হতে পারে না। এটার ক্ষেত্রে যদি আমরা আসি, সময়ের সঙ্গে সরণ কী হারে বৃদ্ধি পাচ্ছে, দেখো যে এটাতে বৃদ্ধি পাচ্ছে বোঝা যাচ্ছে যে প্রথমে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তারপর 1 সেকেন্ডে আমরা এগুলোকে মার্কিং করে দিলাম, তাহলে বুঝতে পারবো সরণ কী হারে বৃদ্ধি পাচ্ছে। 1 সেকেন্ডে সরণ মনে করো 1 ছিল, 2 সেকেন্ডে সরণ 2 ছিল, 3 সেকেন্ডে সরণ 3 ছিল, 4 সেকেন্ডে সরণ 4 ছিল, 5 সেকেন্ডে 5 ছিল, এরকম। তাহলে এটা বস্তুর যে সরণ বৃদ্ধি পাচ্ছে সেটা সমহারে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু সুষম ত্বরণে গতিশীল বস্তুর সরণ নয়। এটা কার ক্ষেত্রে হতে পারে? এটা হতে পারে সমবেগে গতিশীল বস্তুর জন্য সরণ সময় লেখচিত্র। সমবেগে গতিশীল, কারণ বস্তুটির যে সরণ পরিবর্তনে সময়ের সঙ্গে সরণ পরিবর্তন সেটা সমান হারে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো এরপরে আমরা সি নম্বর অপশানে চলে যাব। সি নম্বর অপশানটাতে কী দেওয়া আছে? এইটা। আর ডি নম্বর অপশানটাও আমি অঙ্কন করে নিলাম, এটা। এখানে এবার দেওয়া আছে দ্রুতি বাই সময়, দ্রুতি বাই সময়। কেমন? দ্রুতি বাই সময়, দ্রুতি বাই সময়। প্রথমটা আবার মূলবিন্দুগামী সরলরেখা, দ্বিতীয়টা আবার এইভাবে। তাহলে এটার কথা যদি আমরা ভাবি, দেখো এটা কী হবে? বস্তুটা আমাদের কীভাবে গতিশীল? সমত্বরণে, অর্থাৎ বেগ বৃদ্ধি পাবে। তাহলে এখানে তো সময় 1, 2, 3 সময় যত বাড়াই দ্রুতির মান বা বেগের মান ধরে নিলাম জাস্ট আমরা যে একই থাকবে। এটা বাড়ছে না, তাহলে এটা হতে পারে না, কারণ বস্তু সমত্বরণে গতিশীল হলে তার বেগ বৃদ্ধি পাবে। এবার এক্ষেত্রে আসি, সময়, এগুলো হচ্ছে সময় 1, 2, 3, 4, আর এটা হচ্ছে আমাদের বেগ। ত্বরণ বলতে আমরা কি বুঝি? সমত্বরণে, অর্থাৎ বস্তুটা ত্বরণ থাকবে, বেগ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাবে। আর কী হারে বৃদ্ধি পাবে? বেগটা সমত্বরণে যেহেতু সমহারে বৃদ্ধি পাবে। তাই আমরা মনে করলাম প্রথমে বেগ 2, তারপরে বেগ 4, তারপরে বেগ 6, তারপরে বেগ 8। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে দ্রুতি সমহারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাই হবে আমাদের উত্তর, অপশান সি। কমন? এটাই হলো আমাদের সমত্বরণে বস্তুর দ্রুতি সময় লেখচিত্রের লেখচিত্র, গতিশীল বস্তুর দ্রুতি সময়ের লেখচিত্র। ঠিক? হ্যাঁ, এটাকে অবশ্য আমরা বেগও বলতে পারি। চলো, এরপরে আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। স্থির অবস্থা থেকে একটি পাথরকে 19.6 মিটার উঁচু মিনার থেকে ফেলা হলো, পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে? স্থির অবস্থা থেকে একটি পাথরকে মিনার থেকে ফেলে দেওয়া হলো, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের গতির সমীকরণ ব্যবহার করতে হবে, এবং ইউ প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ আমাদের জানা নেই, ত্বরণ জানা আছে, কারণ উপর থেকে ফেলা হবে, ফলে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। এবার আমরা প্রথমে লিখে নিই যে কী করা হয়েছে। স্থির অবস্থা থেকে একটি পাথরকে স্থির অবস্থা থেকে একটি পাথরকে 19.6 মিটার উঁচু, 19.6 মিটার উঁচু মিনার থেকে ফেলা হলো।
ঠিক আছে। তো প্রাথমিক বেগ ইউ এখানে কত হয়ে যাবে, প্রাথমিক বেগ ইউ সেটা হয়ে যাবে 0, স্থির অবস্থা থেকে ফেলা হয়েছিল। এবার আমাদের যে উচ্চতা এস বা হাইট আমরা বলে দিই এইচ, সেটা কত হয়ে যাবে 19.6 মিটার। আচ্ছা, এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, তাহলে ত্বরণ সমান সমান জি হয়ে যাবে। এটা কত হয়ে যাবে, আমরা এটাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিব। আমাদের বের করতে বলেছে কি, পৌঁছাতে সময় কত লাগবে, তাহলে আমাদের বের করতে হবে টি কত লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা গতির কোন সমীকরণ ব্যবহার করতে পারি, দেখো এইচ মানে এটা এস এর সমতুল্য, তাহলে আমরা এইটা সহজেই ব্যবহার করলে কাজ হবে আমাদের এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটা 0, টিটা আমরা বের করব, এ আমরা জানি, এইচ আমরা জানি। তাহলে এটা করলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে বসালাম তাহলে 19.6, এটা 0 হাফ এ, আচ্ছা এ এর মান তো আমরা জানি 9.8, আর টিটা আমরা বের করব, এরপর তাহলে এই দুইটাকে এর সঙ্গে গুণ 9.8 দিয়ে ভাগ, তাই তো। তাহলে টি স্কোয়ার সমান সমান হবে 19.6 ইন্টু 2, দুইটা এর সঙ্গে গুণ আর 9.8টা ভাগ 9.8। আচ্ছা, এটাকে কাটকুট করে নিই, এটা দিয়ে এটা উঠে যাবে। তো এটা দিয়ে 2 8 দুগুণি 16, 9 দুগুণি 18, কি 19, এটা কেটেই যাবে 2 দিয়ে, তাহলে 2 দুগুণি 4। অতএব টি ইজিক্যাল টু √4 সমান সমান 2। তাহলে সময় আমাদের কত লাগলো, 2 সেকেন্ড। কমন, এই হলো আমাদের উত্তর। ঠিক আছে, এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 5। কী বলা হলো, কোন কোণে একটি প্রাসকে ছুঁড়লে প্রাসের সীমা সর্বোচ্চ হবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা, এই প্রাসের থিওরি কিন্তু এখনও আমার এই চ্যানেলটির মধ্যে কমপ্লিট করা হয়নি। আমি এই প্লেলিস্টের মধ্যে প্রাসের ভিডিও অর্থাৎ প্রজেক্টাইল মোশনের যে ভিডিও সেটা আপলোড করে দেবো, তোমরা সেটা একটু দেখে নিও। তাই আমি সরাসরি অঙ্কের মধ্যে চলে গেলাম। কোন কোণে একটি প্রাসকে ছুঁড়লে প্রাসের সীমা সর্বোচ্চ হবে, কোশ্চেন নম্বর 5। তো প্রাসের ক্ষেত্রে আমাদের যখন কোনো একটা পাথরকে আমরা ছুঁড়ে দিই, তাহলে সেটা এই রকম গতিপথে এইভাবে একটা অধিবৃত্তাকার গতিপথে এখানে এসে পতিত হয়। যে কোণে আমরা এই অনুভূমিকের সঙ্গে যে কোণে একে ছুঁড়ে থাকি সেটা হচ্ছে থিটা, সেটাকে আমরা বললাম থিটা, এবং এর যে প্রাথমিক গতিবেগ সেটাকে আমরা ধরে থাকি ইউ, এবং ইউ এর তাহলে দুটো কম্পোনেন্ট আমরা পাবো, এই দিক বরাবর ইউ কস থিটা, এবং এই দিক বরাবর ইউ এর আরেকটা কম্পোনেন্ট ইউ সাইন থিটা। ওকে, এবার বলা হচ্ছে যে প্রাসের রেঞ্জ কখন সর্বোচ্চ হবে। আমাদের এই মূলবিন্দু থেকে এই যে দূরত্ব, যেখানে প্রাসটি এসে ভূমিতে পড়বে, সেই দূরত্বটাকে বলা হয় সীমা, প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। প্রক্ষেপ সীমা সমান সমান আর বা রেঞ্জ, এইটুকু দূরত্বকে বলা হয় রেঞ্জ। ওকে, এই যে প্রক্ষেপ সীমা, এই প্রক্ষেপ সীমার ভ্যালু কত হয়, আর সমান সমান হয় ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এটা হয় আমাদের প্রাসের ভ্যালু। এখন বলা হলো এটা হয় প্রাসের প্রক্ষেপ সীমার ভ্যালু। এবার বলা হলো অঙ্কের মধ্যে যে আলফা এর মান বা এই থিটা এর মান, থিটা হবে, এই থিটা এর মান কত হলে রেঞ্জের মান সর্বাধিক হবে। যদি ইউ আর জি কনস্ট্যান্ট থাকে, ইউ প্রাথমিক গতিবেগ যে বেগে আমরা ছুটবো এটা কনস্ট্যান্ট, আমাদের যে জি সেটা কনস্ট্যান্ট, তাহলে আমাদের রেঞ্জের মান নির্ভর করছে কিন্তু সাইন থিটার মানের উপর। এবার আমরা জানি সাইন থিটা ড্যাশ এর ম্যাক্সিমাম মান কত হতে পারে, 1। সেটা কত ডিগ্রিতে হয়, সেটা হয় আমাদের সাইন 90 ডিগ্রিতে। সাইন থিটার ম্যাক্সিমাম মান হয় 1, সেটা হয় 90 ডিগ্রিতে। এবার থিটা ড্যাশটা তাহলে সমান সমান কী হবে, আমাদের এই থিটা ড্যাশটা হয়ে যাবে সাইন 2 থিটা। কারণ আমাদের এখানে অ্যাঙ্গেলটা কত, 2 থিটা, তাই আমি এটাকে থিটা ড্যাশ লিখেছিলাম।
আচ্ছা, এটা সমান সমান আমরা কত পেলাম তাহলে 90 ডিগ্রি ম্যাক্সিমাম হতে গেলে। যদি আমাদের আর ম্যাক্স হতে হয় তাহলে এই কন্ডিশনটা প্রযোজ্য হবে। অতএব 2 থিটা সমান সমান কত 90 ডিগ্রি। অতএব থিটা সমান সমান কত পাচ্ছি আমরা 45 ডিগ্রি। তাহলে এই উত্তরটা হবে আমাদের 45 ডিগ্রি। এটা আছে অপশান বিতে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ন্যূনতম কত বেগে একটি ক্ষেপণাস্ত্রকে ছুড়লে এটি ভূমিতে রাখা 100 মিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করবে। 100 মিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করবে একটি ক্ষেপণাস্ত্র। আচ্ছা, এটাও কিন্তু আমাদের সেই প্রাসেরই অঙ্ক। আমরা দেখে থাকি যে প্রাসকে যখন ক্ষেপণাস্ত্রকে যখন ছোড়া হয় তখন এটা এই অধিবৃত্তাকার পথেই কিন্তু লক্ষ্যবস্তুকে আঘাত করে। কেমন? তাহলে এই ধরলাম আমরা ক্ষেপণাস্ত্রকে ইউ বেগে ছুড়লাম। কোশ্চেন নম্বর 6 লিখব, ধরি ক্ষেপণাস্ত্রকে ইউ বেগে ছোড়া হলো। ইউ বেগে ছোড়া হলো। কেমন? ক্ষেপণাস্ত্রকে ইউ বেগে ছোড়া হলো। এবার আমাদের যে রেঞ্জ সেটা দেওয়া আছে কত, আমরা রেঞ্জের ফর্মুলাটা আগে লিখে রেখেছি, এবং আমাদের যে প্রদত্ত রেঞ্জ আর সেটা দেওয়া হয়েছে 100 মিটার। আমাদের প্রাথমিক বেগ ইউ কত বেগে, ন্যূনতম কত বেগে, আর বেগটা হবে মিনিমাম টু মিনিমাম বেগে ছুটতে হবে, এবং 100 মিটার দূরত্বে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে কত বেগে ছুটলে। ইউটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এই যে রেঞ্জের ফর্মুলায় আগের অঙ্কটাতে দেখলাম কি, যে কোনো একটা বস্তুকে যদি মিনিমাম বেগ এবং ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছাতে হয় তাহলে থিটাকে আমাদের কত ডিগ্রি নিতে হবে। এখানে থিটা কত ডিগ্রি নিতে হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা কোনো বস্তুকে ছুড়ে দিই তাহলে মিনিমাম বেগে সে ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করতে পারে। কেমন? তাহলে এখানেও আমাদের থিটাকে 45 ডিগ্রি নিতে হবে। এবার আমরা ভ্যালুগুলো বসাবো। আমাদের নির্ণয় করতে হবে ইউ এর মান। আর কত এখানে, এই সমীকরণ অনুযায়ী আর হচ্ছে আমাদের 100, ইউ স্কোয়ার আমরা নির্ণয় করব sin 2 ইন্টু 45 ডিগ্রি, থিটা হলো আমাদের 45 ডিগ্রি, বাই জি এর মান হলো 9.8, বা 100 ইজিক্যাল টু ইউ স্কোয়ার নির্ণয় করব sin 90 ডিগ্রি, 45 ইন্টু 2 90, এটা হয়ে যাবে আমাদের 1/9.8, বা ইউ স্কোয়ার ইজিক্যাল টু 100 ইন্টু 9.8। অতএব ইউ ইজিক্যাল টু √100 ইন্টু 9.8। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 31.3 মিটার পার সেকেন্ড। এটা আছে আমাদের অপশান বিতে। কেমন? একবার উত্তরটা মিলিয়ে নিই। হ্যাঁ, 31.3। চলো এরপরে আমরা চলে যাবো আমাদের নিম্নলিখিত লেখচিত্র কোনো একটি গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্রকে প্রকাশ করে। তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক? বস্তুটি ত্বরণ ধ্রুবক, বস্তুটির বেগ 0, বস্তুটি আবার মূলবিন্দুতে ফিরে আসবে, উপরের কোনোটি সঠিক নয়। আচ্ছা, আগে আমরা তাহলে লেখচিত্রটি করার চেষ্টা করি যে কোনটা সঠিক হতে পারে। কোশ্চেন নম্বর 7 আমাদের লেখচিত্রটা কি দেওয়া হয়েছে, এই হলো আমাদের লেখচিত্র। এইরকম এদিক বরাবর আমাদের কি আছে সরণ, এদিক বরাবর আমাদের আছে সময়। এদিকে সরণ, এদিকে সময়। এবার আমরা দেখতে পাচ্ছি যে সময় যত বৃদ্ধি পাচ্ছে, প্রাথমিক সরণ ছিল একদম ম্যাক্সিমাম, এরপরে সময় বাড়ছে সরণ কমছে, 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 সময় বাড়ছে সরণ কমছে। অর্থাৎ বস্তুটার যে সরণ সেটা ধীরে 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 কমতে 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 একদম মূল বিন্দুতে ফিরে চলে আসবে। এই ক্ষেত্রে হবে আমাদের অপশান সি। কোশ্চেন নম্বর 7 সেটা হবে অপশান সি, বস্তুটি মূল বিন্দুতে ফিরে আসবে। বস্তুটি মূল বিন্দুতে
ফিরে আসবে। ওকে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8। নিম্নলিখিত লেখচিত্রটি কোনো বস্তুর স্মরণ সময় লেখচিত্রকে প্রকাশ করতে পারে না, কেন? কারণটা এখানে দেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট সময়ে গতিবেগের একসঙ্গে দুটি মান থাকতে পারে না, কোনো নির্দিষ্ট সময়ে স্মরণের একসঙ্গে দুটি মান থাকতে পারে না, কোনো নির্দিষ্ট সময়ে ত্বরণের একসঙ্গে দুটি মান থাকতে পারে না, উপরের সবকটি ঠিক। তো এক্ষেত্রে আমাদের ছবিটা কি দেওয়া হয়েছে, এইটা হলো আমাদের স্মরণ সময়, এদিক বরাবর আবার আছে আমাদের স্মরণ, এদিক বরাবর সময়, এবং যে লেখচিত্রটা দেওয়া হয়েছে সেটা হলো এরকম। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় ধরলাম আমি এই সময়টাতে দেখো যে বস্তুটার স্মরণ এইখানে, আবার এই সময়টাতেই বস্তুটার স্মরণ এখানে, আবার এই সময়টাতেই বস্তুটার স্মরণ এইটা। তাহলে কোনো একটা মুহূর্তে বস্তুটার দুটো স্মরণ থাকতে পারে না, দুটো বেগ থাকতে পারে না, দুটো ত্বরণ থাকতে পারে না। কোশ্চেন নম্বর 8 এর উত্তর হয়ে যাবে তাহলে আমাদের অপশান ডি, সবকটি ঠিক। কমন। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। কি বলা হলো যে টি সময়ে কোনো বস্তু অতিক্রান্ত দূরত্বকে নিম্নলিখিত সমীকরণের সাহায্যে প্রকাশ করা গেলে s = 3 + 2t + 5t²। বস্তুটির প্রাথমিক বেগ কত? 2 একক, 3 একক, 10 একক, 5 একক। আচ্ছা, খুব ভালো অঙ্ক। এই ধরনের একটা অঙ্ক আমরা অবশ্যই কিন্তু আশা করতে পারি, যেটা হলো যে তাৎক্ষণিক যে আমাদের বেগ, দ্রুতি, ত্বরণ অবকলন করে যেটা আমাদের সমাধান করতে হবে। কোশ্চেন নম্বর 9, এখানে s = কি দেওয়া হয়েছে? 3 + 2t + 5t²। এবারে এই ধরনের কোনো একটা সমীকরণের যখন আমাদের বেগ, ত্বরণ বের করতে বলবে, তাহলে আমাদের কোন ধরনের ফর্মুলাগুলো ব্যবহার আমরা করতে পারি? সেটা হলো যখনই আমাদের স্মরণ দেওয়া থাকবে, স্মরণ থেকে যদি আমাদের বেগ বের করতে বলে, অথবা বেগ থেকে ত্বরণ বের করতে বলে, অথবা সরাসরি স্মরণ থেকে ত্বরণ বের করতে বলে, তাহলে এই 3 ক্ষেত্রেই আমাদের সাহায্য নিতে হবে অবকলনের। অবকলন করে আমাদের এই রাশিমালার অবকলন করলে আমরা একবার অবকলন করলে আমরা পাবো বেগ, বেগের অবকলন করলে আমরা পাবো ত্বরণ। কমন। তো আমাদের বেগ বের করতে বলেছে, তাই লিখবো আমরা ভি। কার সাপেক্ষে অবকলন করব? টি এর সাপেক্ষে, ds/dt, d/dt 3 2t + 5t এর স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ভেঙে ভেঙে এটা লিখছি। তাহলে কি হবে? d/dt 3t + d/dt 2t, এখানে শুধু 3, d/d3 এখানে 2t, আর এখানে হলো d/dt 5t²। অবকলনের জন্য আমাদের কাছে যে ফর্মুলাটা আছে d/dt t⁻n, d/dt t⁻n, এটা সমান কি হয়? n t n - 1। আচ্ছা, এটা হলো কনস্ট্যান্টের টি এর সাপেক্ষে কনস্ট্যান্টের অবকলন করলে আমরা পাবো 0। এবার টি এর সাপেক্ষে টি এর অবকলন তো করা যাবে, কিন্তু এখানে কোনো পাওয়ার নেই। এবার এই যে 2, এই 2টাকে এবার কনস্ট্যান্ট ভেবে আমরা বাইরে নিব, এবং টি এর অবকলন করলে এই ফর্মুলা অনুযায়ী হয় 1। আবার t² অবকলন করব, কিন্তু তার সাপেক্ষে এই টি এর সাপেক্ষে 5টা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে যায়। আর t² অবকলন করলে আমরা 2টা প্রথমে নিয়ে আসবো, তারপরে t, তারপরে হলো আমাদের 2 - 1। তো এটা 0টা বাদ, এখানে থাকছে 2, এখানে থাকছে 5 × 2 = 10, একটা t। এবার আমাদের বেগ নির্ণয় করতে বলেছে, কিন্তু কোন বেগ? প্রাথমিক বেগ। এবার আমরা নির্ণয় করব ভি। কখন? t = 0। প্রাথমিক বেগ বলতে কি বোঝায়? যখন সময়টা হলো 0, t = 0 সময় বেগ। তো এটা হলো 2 + 10 × 0, তাহলে আমাদের প্রাথমিক বেগ কত হয়ে গেল? এটা তো 0 হয়ে যাবে, 2 m/s। আচ্ছা, শুধু একক লিখতে হবে, একক। এটা আছে আমাদের অপশান এ।
এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। এখানে কী বলা হলো, নিম্নলিখিত কোন লেখচিত্রটি কোনো বস্তুর স্মরণ সময় লেখচিত্র প্রকাশ করতে পারে না। আবার একই কোশ্চেন, কোনটা স্মরণ সময় লেখচিত্র প্রকাশ করতে পারে না। তাহলে ABCD 4টা লেখচিত্রকেই আমরা এবার আলোচনা করার চেষ্টা করি। বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 10। প্রথমটা কি বলা হয়েছে, এটা হলো আমাদের 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। কি দেওয়া আছে, এদিক বরাবর সব সময় থাকে স্মরণ, এদিক বরাবর সময়, এদিক বরাবর স্মরণ সময়, এটাও স্মরণ সময়, স্মরণ সময়, এটাও কি দেওয়া আছে, স্মরণ সময়, স্মরণ সময়, এটাও দেওয়া আছে স্মরণ সময়, স্মরণ সময়। হ্যাঁ, প্রথমটা, আচ্ছা এটা প্রথমটা এরকম, দ্বিতীয়টা এরকম, তৃতীয়টা এরকম, চতুর্থটা এরকম। এই হচ্ছে আমাদের লেখচিত্র। বলেছে কোনটা বস্তুর স্মরণ সময় লেখচিত্র প্রকাশ করে না। যদি আমরা আলোচনা করতে থাকি, দেখো এখানে সময় বাড়ছে, এর সঙ্গে স্মরণও বাড়ছে, তাই না? সময় বাড়ছে, স্মরণও বাড়ছে, সময় বাড়ছে, স্মরণও বাড়ছে, তাহলে এটা স্মরণ সময় লেখচিত্র তো হতেই পারে। এবার যদি আমরা এটাকে দেখি, দ্বিতীয় নম্বর বি নম্বর অপশানে যেটা দেওয়া আছে, সময় বাড়ছে, সময় বাড়ছে, স্মরণ বাড়ছে, সময় বাড়ছে, স্মরণ বাড়ছে, সময় বাড়ছে, স্মরণ বাড়ছে, কিন্তু এটা অসম হারে বাড়ছে, তাই এটাও স্মরণ সময় লেখচিত্র হতে পারে। যদি আমরা এটাকে দেখি, সময় বাড়ছে, বস্তুটা স্থির, সময় বাড়ছে, বস্তুটা স্থির। হ্যাঁ, প্রাথমিক যে দূরত্ব ছিল সেখানে স্থির, 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 অর্থাৎ স্মরণের মান একই, কমন, স্মরণ কিন্তু বাড়ছে না, তাহলে এটাও স্মরণ সময় লেখচিত্র হতে পারে, বস্তুটা যদি স্থির থাকে, তাই না? এবার এটাকে যদি আমরা দেখি যে বস্তুটার সময় একই আছে, হ্যাঁ, এই জায়গায় সময়টা স্থির, কিন্তু স্মরণ ধীরে 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 বাড়ছে, স্মরণ নিজে নিজে বাড়ছে, তাহলে এইটা স্মরণ সময় লেখচিত্র হতে পারে না। তাহলে উত্তর হবে আমাদের অপশান সি। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই রাখছি। খুব শীঘ্রই কিন্তু আমাদের সামনে SLST নবম দশম এর জন্য নোটিফিকেশান আসতে চলেছে, তাই তোমরা প্রত্যেককে রেডি হয়ে যাও এবং আমার সঙ্গে লেগে পড়ো সামনের পরীক্ষাকে ক্র্যাক করার জন্য। ধন্যবাদ।